রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরের ৫৪তম আসর। আজকের বিষয় রেখেছি জীবন, জীবিকা ও সাহিত্য। এই বিষয় নিয়ে স্বাগত ভাষণে সজলদা কিছুটা উল্লেখ করেছেন বাসুদেব দা তার নিবন্ধ পাঠের মধ্যে দিয়ে। সৌরেনদাও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সৌরেনদার সুর ধরেই সজলদাকে কোট করে বলছি। সজলদা যেটা বলেছিলেন, লেখক যদি জীবিকাও থাকে লেখকের, সেটা একটা জীবিকা হবে, কিন্তু একটা জীবিকা নিয়ে তো লেখা হয় না। লেখক যত রকমের জীবিকা আছে সমাজে, সেই সমস্ত চরিত্রগুলো কিন্তু তার বিভিন্ন লেখায় তুলে আনে। অর্থাৎ যার জীবিকা সে সাহিত্য করছে না, কিন্তু তাদেরকে কেন্দ্র করে কেউ সাহিত্য করছে। যাই হোক, আমার আজকের বিষয় জীবন, জীবিকা, সাহিত্য। আমরা সামাজিক জীব, সমাজে বাস করি এবং সমাজের রীতিনীতি, সমাজের বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। সমাজের মধ্যেই কিন্তু আমাদের একটা জীবিকাও লাগে জীবন ধারণের জন্য। এই সামাজিক মানুষ যখন সাহিত্য রচনা করছে, তখন সেই সাহিত্যে জীবন কিন্তু উঠে আসবে। বলাই হয় সাহিত্য হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন সাহিত্য কিন্তু জীবনের হুবহু প্রতিচ্ছবি নয়, ফটোগ্রাফি নয়। সাহিত্য জীবনের প্রকৃত আরসি নহে, রবীন্দ্রনাথ বলছেন। আসলে জীবন থেকে, জীবিকা থেকে লেখক, কবি উপাদান সংগ্রহ করেন, উপকরণ সংগ্রহ করেন, কিন্তু তার সঙ্গে যোগ করেন নিজেদের কল্পনা, নিজেদের ভাবনা। এবং তার যে একটা মানসিক গঠন, লেখকের যে একটা মানসিক গঠন, সেই গঠনের স্পর্শ কিন্তু সে লেখার মধ্যে আসে। আমরা চিনতে পারি এটা শরৎচন্দ্রের লেখা, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটা রবীন্দ্রনাথের লেখা। তার যে ব্যক্তিত্বের স্পর্শ, ব্যক্তি মানুষের স্পর্শ, সেই স্পর্শে একটা রচনা সাহিত্য হয়ে ওঠে। এরকম সাহিত্য অনেকেই লেখে। তো সাহিত্য সম্বন্ধে রবীন্দ্রনাথ যেমন বলেছেন জীবনের আরসি নহে, তেমনি ম্যাথু আর্নল্ড, আপনার নাম শুনেছেন, ইংরেজ সাহিত্যিক, বিখ্যাত ইংরেজ সাহিত্যিক। তিনি সাহিত্যকে বলছেন জীবনের আলোচনা, ক্রিটিসিজম অফ লাইফ। ক্রিটিসিজম বটে, আলোচনা বটে। উনি বলছেন যে সাহিত্য হুবহু জীবনের প্রতিচ্ছবি হবে না, জীবনকে একটা আলোচকের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। কিন্তু সেই আলোচনা কিন্তু কতগুলো শর্ত মেনে চলতে হবে তাকে। আবার কিসের শর্ত? লজ অফ বিউটি, লজ অফ ট্রুথ। সেখানে কাব্যিক সত্য প্রতিষ্ঠিত হবে এবং লেখক, কবি কিন্তু একটা সৌন্দর্য সৃষ্টি করবেন, একটা রস সৃষ্টি করবেন, তবে সেটা সাহিত্য হবে। এইভাবে সাহিত্য জীবন থেকেই নিচ্ছে উপাদান, কিন্তু তার কিছু পরিবর্তন হচ্ছে, যে কারণে সেই রচনাটা সাহিত্যে পরিণত হচ্ছে। আজকে আমরা শ্রীকান্ত উপন্যাস, শরৎচন্দ্রের শ্রীকান্ত চরিত্র যদি ভাবি, তাহলে এরকম একটা অনেক শ্রীকান্ত আমরা সমাজে দেখতে পাবো, শ্রীকান্ত নামধারী। কিন্তু শরৎচন্দ্রের শ্রীকান্তের সঙ্গে তাকে আমরা পুরোপুরি ঠিক মেলাতে পারি না। রবীন্দ্রনাথ তার পুরাতন ভৃত্য কবিতা, সেখানে একটা কেষ্টা চরিত্র এঁকেছেন, একটা ভৃত্যের চরিত্র। অনেক আমাদের পরিচিত কেষ্টা নামের ভৃত্য থাকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ যে কেষ্টা চরিত্র সৃষ্টি করেছেন, শরৎচন্দ্র যে শ্রীকান্ত চরিত্র সৃষ্টি করেছেন, সেটা কিন্তু অধিকতর সত্য। এবং সেখানে এই উভয় লেখক যেটা করেছেন, বা অন্যান্য লেখকও যেটা করে থাকেন, যে মনুষ্যত্বের যে একটা চিরন্তন রূপ আছে, সেই রূপটা কিন্তু এই চরিত্রগুলোর মধ্যে ধরা আছে। কোন রচনার মধ্যে যখন মনুষ্যত্বের একটা চিরন্তন রূপ ফুটে উঠবে, তখন সেটা কিন্তু সাহিত্যের মর্যাদা পাবে, চিরকালীন সাহিত্যের মর্যাদা পাবে। এবং যেটা গ্রেট সাহিত্য যেগুলো, সেগুলোর মধ্যে এই চিরন্তন মনুষ্যত্বের রূপ থাকে বলেই আজকে দেখুন দেশকাল সীমার ঊর্ধ্বে সাহিত্য কিন্তু জায়গা পায়। আমরা ভারতীয়, আমরা কিন্তু ইলিয়াড ওডিসি পড়ি। যাদের যে মাটিতে ইলিয়াড ওডিসি রচিত হয়েছে, তারা কিন্তু রামায়ণ মহাভারত পড়ে। আমরা শেক্সপিয়ার পড়ি, ওরা কিন্তু রবীন্দ্রনাথ পড়ে। অর্থাৎ সাহিত্যের কেন এটা হয়? কারণ আমাদের যে মন, আমাদের যে মানসিক গঠন, সেটা একটা দেশকাল সীমার ঊর্ধ্বে একটা চিরন্তন মনুষ্যত্বের সুরে বাঁধা, যে কারণে আমরা কিন্তু একটা সময় পেরিয়ে গেলেও সেই সাহিত্যকে পড়ি। আমরা যদি একটু সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজটা যখন গঠিত হলো, প্রথম যখন সমাজটা এলো, তখন তো মানুষ একা ছিল, একা মানুষের অনেক বিপদ। তার শত্রু তখন প্রকৃতি, প্রাকৃতিক যে বিপর্যয়গুলো, সেগুলো সে জানে না, বোঝে না। সে শিকার করতে যাচ্ছে একা। প্রকৃতির মধ্যে যে হিংস্র জীবজন্তু, তার সঙ্গে সে পেরে উঠছে না। তাহলে জীবিকার তাগিদেই, তার জীবন রক্ষার তাগিদে তাকে কিন্তু দল বাঁধতে হলো, সমাজের শুরু হলো।
আরো পরে মানুষ কৃষিকাজ শিখলো। আগে তো শিকার করতো, এক জায়গার পশু শেষ হতো আরেক জায়গায় যেত, সেখানকার পশু ফলমূল শেষ হতো আরেক জায়গায় যেত। এবার মানুষ কৃষিকাজ শুরু করলো এবং পশুপালন শুরু করলো। যখন মানুষ কৃষিকাজ এবং পশুপালন করলো তখন কিন্তু মানুষ স্থায়ী হলো, এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। এবং যখন স্থায়ীভাবে বসবাস করতে লাগলো তখন পরিবার প্রথা এলো সমাজে, বিবাহ হতে লাগলো। তখন কিন্তু সমাজ আরো দৃঢ় হলো। আরো পরে মানুষ আগে অঙ্গভঙ্গি দিয়ে নিজেদের ভাব প্রকাশ করত, একসময় সে ভাষা আবিষ্কার করলো, ভাষার পথ ধরে এলো সাহিত্য। এবং আদিম যে সাহিত্য, আদিম সময়ের যে সাহিত্য আমরা লক্ষ্য করবো, প্রাচীন যুগের রামায়ণ মহাভারত যখন লেখা হয়েছে, মধ্যযুগে যখন মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে, সেগুলো কিন্তু ধর্মভিত্তিক। এই সাহিত্যের দুটো চরিত্র আমরা দেখতে পাবো, একটা ধর্মকে আশ্রয় করে, আর অবিশ্বাস্য অলৌকিক সমস্ত ঘটনা এখানে লেখা আছে। মানুষ কিন্তু সেগুলো পড়েছে, সেগুলো শুনেছে। এবং সাহিত্য প্রথম দিকে ছিল অলিখিত ছিল, কিন্তু মুখে মুখে চলতো। মুখে মুখে তাৎক্ষণিকভাবে একটা ঘটনা বা একটা দৃশ্য তারা ফুটিয়ে তুলত এবং সেটা মেমোরিতেই থাকতো। পরে সেগুলো মন্ত্র হলো, সেগুলো শ্লোক হলো, সেগুলোই কবিতা হলো, সেগুলোই কাব্য হলো। এইভাবেই কিন্তু অনেক পরে যখন লিখিত রূপ যখন আসলো, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হতে লাগলো, শিল্প স্থাপন হলো, মানুষের জীবন জীবিকা পাল্টে গেল। আগের জীবিকা ছিল বর্ণভিত্তিক, ব্রাহ্মণরা পুজো আর্চা করত, ক্ষত্রিয়রা দেশের কাজ করত, আর বৈশ্য শূদ্র তাদের যে কাজ ছিল, বৈশ্যরা ব্যবসা করত, শূদ্ররা বাকি তিন এর সেবা করত। কিন্তু যখন শিল্প স্থাপন হলো তখন কিন্তু, এবং বিজ্ঞান প্রযুক্তি এত প্রসার লাভ করলো যে সমাজে অনেক রকমের জীবিকা এলো, জীবিকা নির্বাচনে মানুষের স্বাধীনতা এলো এবং একটা শ্রমজীবী সমাজ সৃষ্টি হলো। শ্রমজীবী সমাজের নিজস্ব সমস্যা, নিজস্ব বিপদ, তাদের রুজি রোজগার, সেগুলো নিয়ে কিন্তু সাহিত্য হতে লাগলো আধুনিক যুগে। ফলে যেমন যেমন জীবন পাল্টেছে তেমন তেমন কিন্তু মানুষের জীবিকাও পাল্টেছে এবং সাহিত্যও পাল্টেছে। জীবন জীবিকা এবং সাহিত্য পরস্পর নির্ভর। আমি বলছি, আমরা সাহিত্য থেকে যেটা পাই, সাহিত্য থেকে পাই জীবনের একটা প্রেরণা, আর সাহিত্য জীবন জীবিকা থেকে যেটা পাই সেটা হচ্ছে উপকরণ, উপাদান। তো জীবন এবং জীবিকা সাহিত্যকে উপাদান দিচ্ছে, উপকরণ দিচ্ছে, আর সাহিত্য জীবনকে ইন্সপায়ার করছে। অনেক সাহিত্য অনেক বিপ্লব ঘটিয়েছে, বিভিন্ন দেশের নতুন করে সমাজ গঠন হয়েছে, সাহিত্যের এরকম ক্ষমতা আছে। তো আমি এই কথা বলেই শেষ করলাম যে সাহিত্য, জীবন জীবিকা এবং সাহিত্য পরস্পর অঙ্গাঙ্গিভাবে যুক্ত।